ওয়েলকাম এভরিওয়ান আমাদের আজকের ক্লাসে আমি আপনার সাথে আছি মোহাম্মদ নিয়ামত আলী খান। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা আমরা ছোটোবেলার থেকে সবসময় দেখি, সবসময় জানি, সবসময় বলি। যেমন আপনারা দেখবেন যে যখন টিভিতে নাটক হয় বা মুভি হয়, সেখানে ডাক্তার বলে যে রোগীর বাঁচার চান্স 10%, 20%, 50% এরকম। এই যে বাঁচার চান্স বা কোনো একটা কিছু ঘটার চান্স, একটা ঘটনা ঘটতে পারে, কতটুকু ঘটতে পারে, না ঘটার সম্ভাবনা কত। আমরা বলছি যে আজকে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার চান্স কতটুকু। আমরা বলি যে অমুক তারিখে হচ্ছে বিসিএস প্রিলির রেজাল্ট দেওয়ার সম্ভাবনা প্রবল, বা 44তম বিসিএস এর রিটার্নের রেজাল্ট দিতে পারে অমুক মাসে। এই যে সম্ভাবনাটা, এই সম্ভাবনাগুলো নিয়েই হচ্ছে আমরা আজকে কথা বলবো। আমরা দেখব যে ম্যাথমেটিক্যালি কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা কীভাবে নির্ণয় করা হয়, কোনো একটা ঘটনা নাও ঘটতে পারে সেটা আমরা কীভাবে বের করতে পারি। সো এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। আমাদের আজকের টপিকটা হচ্ছে সম্ভাব্যতা, বা এটাকে অনেকে সম্ভাবনা বলে থাকে। এটার ইংলিশটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটিটাই আমরা বেশি ব্যবহার করে থাকি। তো আমরা সম্ভাব্যতা নিয়ে কথাবার্তা বলবো। সম্ভাব্যতার বিভিন্ন অঙ্ক বা যেগুলো আসলে আমাদের পরীক্ষায় আসতে পারে, এইরকম জিনিসগুলো নিয়ে আমরা একটু বেশি কথাবার্তা বলবো। তো দেখেন, সম্ভাব্যতার ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে যেগুলা, সেগুলো হচ্ছে যে যেমন তাসের অঙ্ক আসে। সো আপনারা যারা তাস খেলতে পারেন, দ্যাট ইজ ওকে। যারা পারেন না তাদেরকে হচ্ছে তাসের কার্ড কিভাবে কি থাকে এই জিনিসটা একটু জানা দরকার। তারপরে হচ্ছে একটা কয়েন নিক্ষেপ করলে পরে হচ্ছে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে। কয়েনের ক্ষেত্রে আমরা বলি যে হেডস অ্যান্ড টেইল। তো এই মানে হেড পড়ার সম্ভাবনা কত, টেইল পড়ার সম্ভাবনা কত, বা পরপর দুইটা কয়েন নিক্ষেপ করলে কি হতে পারে, এটা আমার জানতে হবে। তারপরে একটা থলের ভিতরে যদি ভিন্ন ভিন্ন কালারের অনেকগুলো বল থাকে, তাহলে তার থেকে একটা বল তোলার মানে একটা বল তুললে পরে সেটা কোন কালার হবে, তার কতটুকু চান্স আছে, এটা আমাদের বের করতে হবে। একটা ছক্কা ফেললাম বা একটা ছক্কা নিক্ষেপ করলাম, তার তো 6টা সাইড থাকে, 1 2 3 4 5 6, 6টার ভিতরে হচ্ছে কোন সাইডে হচ্ছে পড়তে পারে, এটার একটা সম্ভাবনা বের করতে হবে। আর হচ্ছে এছাড়া বায়াসের উপপাদ্য আছে, বা একটার সাথে একটা বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা কি হতে পারে না হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো আমরা প্রথমেই দেখবো যে সম্ভাব্যতা বলতে আসলে কি বোঝায়। সম্ভাব্যতা বলতে বোঝা যাচ্ছে কোনো ঘটনা ঘটা বা না ঘটা সম্পর্কে নিশ্চিত না হলে সম্ভাবনা ব্যবহার করা হয়। আপনি যখন জানেন যে একটা ঘটনা ঘটবেই, ওইটা মানে হচ্ছে আপনি 100% শিওর যে এটা হচ্ছে। সো এখানে আর সম্ভাব্যতার কিছু নাই, কারণ ওই ঘটনাটা ঘটবে, ওটা সার্টেন। বাট যখন একটা ঘটনা আনসার্টেন, তখন কিন্তু আমাদের নিশ্চিত না হলে সম্ভাবনা ব্যবহার করা হয়। সাধারণভাবে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার পরিমাপই হচ্ছে সম্ভাবনা। কোনো দৈব পরীক্ষণের একটি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা এবং মোট ফলাফল সংখ্যার অনুপাতকে ওই ঘটনার সম্ভাবনা বলে। তার মানে সে সম্ভাবনা মানে হচ্ছে কোনো ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা এবং পরীক্ষণের মোট ফলাফল সংখ্যা, এই দুইটার যে রেশিওটা, সেটাই হচ্ছে সম্ভাবনা বলা হয়। যখন যদি কোনো পরীক্ষণের মোট ফলাফল সংখ্যা হয় n, আর কোনো ঘটনা এ এর অনুকূল ফলাফল সংখ্যা হয় হচ্ছে m, তাহলে ওই এ ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে p অফ a, মানে প্রবাবিলিটি অফ a, বা এই ঘটনা ঘটার সম্ভাবনা সমান হচ্ছে m/n। এখানে এমটা কি, এমটা হচ্ছে ওই এ এর অনুকূলে ঘটতে পারে এরকম। যেমন ধরেন যে আমি একটা ছক্কা ফেললাম, ছক্কা ফেললে জোড় সংখ্যা পড়তে পারে কি কি। ছক্কায় মোট 6টা সংখ্যা আছে, 6টা তলে। তার ভিতরে জোড় সংখ্যা আছে 2 4 6, 3টা তলে। মোট তল হচ্ছে 6টা, তার ভিতরে জোড় সংখ্যা পড়তে পারে মানে হচ্ছে এ এর অনুকূল আছে হচ্ছে 3টা। তাহলে সম্ভাবনা কত হবে, অনুকূল ঘটনা ডিভাইড বাই মোট ঘটনা। অনুকূল ঘটনা কয়টা, 3টা, মোট ঘটনা হচ্ছে 6টা। এই জিনিসগুলো আমরা বিস্তারিত দেখব সামনে গেলে, যে আসলে কিভাবে আমরা কি নির্ণয় করতে পারি। তো আমরা শুরুতেই দেখি যে সম্ভাবনার সর্বোচ্চ মান কত। সর্বোচ্চ মান হচ্ছে 1। সম্ভাবনার মান বা কোনো কিছু প্রবাবিলিটি, সেটা হচ্ছে 0 থেকে 1-এর ভিতরে হচ্ছে মানে থাকবে। সেটা কেন, কারণটা হচ্ছে যে আপনি যখন নিশ্চিত যে একটা ঘটনা ঘটবে, তার সম্ভাবনা ভ্যালু হচ্ছে 1। কারণটা কি, আপনার যত অনুকূল ঘটনা আছে সেটা হচ্ছে মোট ঘটনার থেকে বড় হইতে পারবে না। তো মোট ঘটনার কি হইতে পারবে, সমান হইতে পারবে। যেমন আপনি বলবেন যে একটা ছক্কা আমি নিক্ষেপ করলাম, একটা বাস্তব সংখ্যা পড়ার সম্ভাব্যতা কত। এখন আপনার একটা ছক্কায় তল আছে 6টা, 1 2 3 4 5 6, 6টাই বাস্তব সংখ্যা। তাহলে আপনার অনুকূল ঘটনা হচ্ছে 6, আর মোট ঘটনার সংখ্যা কত, 6। আপনার তার মানে রেশিওটা আসবে কত, 1।
আপনার তো এখানে হচ্ছে অনুকূল ঘটনার সংখ্যা 7 বানাইতে পারছে না, 8 বানাইতে পারবেন না, এই কারণে হচ্ছে সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে 1। আর তাহলে সম্ভাবনার সর্বনিম্ন মান কত? 0। আমি ওই ছক্কার ক্ষেত্রে যদি বলি যে একটা কাল্পনিক সংখ্যা পড়ার সম্ভাব্যতা কত, তাহলে কোনো অনুকূল ঘটনা নাই, 0। মোট ঘটনা হচ্ছে 6, তার মানে 0/6 মানে হচ্ছে 0। এটাই হচ্ছে সর্বনিম্ন মান সর্বোচ্চ মানের যে বিষয়টা, যে সম্ভাব্যতার সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে 0। এরপরে দেখেন একটি পাত্রে 5টি সাদা মোজা এবং 6টি কালো মোজা আছে। অন্ধকারে মোট কয়টি মোজা তুললে নিশ্চিতভাবে বলা যাবে যে তাদের মধ্যে একটি সাদা মোজা আছে? 5টি সাদা মোজা, 6টি কালো মোজা আছে। অন্ধকারে মোট কয়টি মোজা তুললে নিশ্চিতভাবে বলা যাবে যে তাদের মধ্যে একটি সাদা মোজা আছে? এটা অনেকটা হচ্ছে কমন সেন্সের বিষয়। আপনি চিন্তা করে দেখেন, মোট 6টা মোজা আছে হচ্ছে কালো। তো আপনি প্রথমে একটা মোজা তুললেন, সেটা কালো হইল। আপনি 2টা তুললেন, সেটাও কালো হইতে পারে। এভাবে করে আপনি 5টা তুললেন, 5টাই কালো হইতে পারে। আপনি 6 নাম্বারটা তুললেন, 6টাই কালো হইতে পারে। আপনি 7টা তুললেন, 7টার ভিতরে কালো তো হচ্ছে 6-এর বেশি হওয়া সম্ভব না। তার মানে আপনি যদি 7টা মোজা তুলেন, সেইখানে ডেফিনেটলি কমপক্ষে একটা মোজা হচ্ছে সাদা মোজা। তার মানে আপনি অন্ধকারে যদি আপনি 7টা মোজা তোলেন, আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন তাদের মধ্যে একটি সাদা মোজা আছে। এটা হচ্ছে কত? অ্যান্সারটা হচ্ছে গ। তার মানে কালো মোজার সংখ্যা যতগুলো আছে বা অন্য মোজা যতগুলো আছে তাদের থেকে একটা বেশি তুললাম, তাহলে আমি বুঝতে পারবো তাদের মধ্যে মানে আমরা যেতে যাচ্ছি সেই ডিজায়ার্ড রেজাল্টটা আছে। এরপরে দেখেন একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রীর মধ্যে 25 জন ছাত্রী। একজনকে দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলো। দৈব চয়ন মানে হচ্ছে আমি হচ্ছে মানে কোনো করবো না, জাস্ট হচ্ছে র্যান্ডমলি আমি একটা নিলাম। নেওয়া হলে তার ছাত্র হওয়ার সম্ভাবনা কত? তো এখন বলছে যে 25 জন আছে ছাত্রী, একজনকে দৈব চয়ন পদ্ধতিতে ছাত্র হওয়ার সম্ভাবনা। এখন ছাত্র আছে কতজন? দেখেন ছাত্র আছে হচ্ছে 40 জনের ভিতরে হচ্ছে 25 জন ছাত্রী, তার মানে 40 - 25 হচ্ছে 15 জন হচ্ছে ছাত্র। তা আমি যদি একজনকে দৈব চয়ন নেই, তাহলে তার ছাত্র হওয়ার সম্ভাবনা হচ্ছে তার অনুকূল সংখ্যা হচ্ছে কত? 15 ডিভাইড বাই মোট সংখ্যা। মোট সংখ্যা কত? 40। তো 15/40 সমান কত আসে? 5 দিয়ে করলে সব মিলে আসে হচ্ছে 3/8। তো তার সম্ভাবনা হচ্ছে কত? 3/8। এটা হচ্ছে একজনকে দৈব চয়ন পদ্ধতিতে তার ছাত্র হওয়ার সম্ভাবনা। এরপরে দেখেন 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? এটা হচ্ছে অনেকটা পরিসংখ্যানের একটা অঙ্ক বলা যায়। 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য কি কি আছে দেখেন? 3, 6, 9, 12, 15, 18, 21। 7টা সংখ্যা আছে। তার মধ্যক মানে কি? একেবারে মাঝের যে সংখ্যাটা। তো মাঝের সংখ্যা মানে 7টার ভিতরে মাঝের হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে 12। অ্যান্সারটা হবে হচ্ছে খ, 12। খুবই সহজ একটা অঙ্ক, এগুলো আপনার ছোট ক্লাসে করে আসছেন। এরপরে দেখেন 6 নাম্বার, একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল কত? একটি ছক্কা নিক্ষেপ করলাম, আমরা বলছি যে একটা ছক্কার হচ্ছে 6টা তল থাকে। আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে অনেকটা যে বাক্সের মতো, এরকম হচ্ছে 6টা তল থাকে। তো 6টা তলের ভিতরে আমরা যদি দেখি যে 1, 2, 3, 4, 5, আবার পিছনে একটা তল থাকে 6। সো এই যে 6টা তলের কি থাকে, মানে 6টা সংখ্যা থাকে, যে 1, 2, 3, 4, 5, 6 এরকম। তাহলে তাতে জোড় সংখ্যা থাকে কয়টা? জোড় সংখ্যা থাকে 3টা, 2, 4, 6। আর মোট সংখ্যা তার মানে কত? জোড় সংখ্যা হওয়ার অনুকূল ঘটনা তাহলে কয়টা হচ্ছে? 3টা। অনুকূল ঘটনা হচ্ছে 3টা। সো ছক্কা নিক্ষেপ হলে জোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল কয়টা? জোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 3টা। তো এটা হচ্ছে আমাদের গেল। এরপর একটি মুদ্রা নিক্ষেপ করলে, আচ্ছা এখানে আরেকটু বলে রাখি, আমি যদি একইভাবে বলতাম যে বিজোড় সংখ্যা হওয়ার অনুকূল ঘটনা কত, তখন কি হতো? বিজোড় সংখ্যা বললে হয়তো হচ্ছে 1, 3, 5। বিজোড় সংখ্যা হওয়ার অনুকূল ঘটনাও কিন্তু কয়টা? 3টাই হইতো।
সো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরপর দেখেন একটি মুদ্রা নিক্ষেপ করলে শাপলা আসার অনুকূল ফলাফল কতটি? শাপলা আসার একটা মুদ্রা, আপনি যদি যে কোনো একটা কয়েন নেন, আর যেমন আমার মানি ব্যাগে কোনো কয়েন আছে কিনা আমি একটু দেখি এই মুহূর্তে। আচ্ছা হ্যাঁ, এই যে একটা কয়েন আছে, 1 টাকার একটা কয়েন। তো হয়তো দূর থেকে আমরা দেখাতে পারছি না, কিন্তু কয়েনের এক পাশে হচ্ছে আমাদের শাপলা ফুল আর আরেক পাশে হচ্ছে জাতির পিতার ছবি। তো তার মানে একটা কয়েনের 2টা সাইড আছে। তো কয়েনটাকে যদি আমি টস করি, ঘটনা ঘটতে পারে 2টা, একটা হচ্ছে হেডস আসবে আর একটা হচ্ছে শাপলা আসবে। তো এই যে মানে শাপলা আসার অনুকূল ফলাফল, তার মানে কয়টা? একটা সাইড মানে হচ্ছে একটা ঘটনা ঘটতে পারে, শাপলা পড়তে পারে, তো তার অনুকূল ফলাফল হচ্ছে একটি। এখন আমি যদি বলতাম যে হেড আসার সম্ভাবনা কত, তাহলেও তার অনুকূল ফলাফল হতো কয়টা? একটাই হতো, কারণ একটা মুদ্রা নিক্ষেপ করলে সেখানে আসলে 2টা ঘটনায় ঘটতে পারে মোট। এরপর দেখেন কোন ক্লাসে 32 জন ছাত্রের মধ্যে প্রত্যেক ছাত্র অন্তত ভূগোল বা ইতিহাস বিষয়ে পড়াশোনা করছে। এই কথাটা খেয়াল রাখবেন, অন্তত ভূগোল বা ইতিহাস বিষয়ে পড়াশোনা করছে। তাদের মধ্যে 22 জন ভূগোল, 15 জন ইতিহাসে। কতজন ছাত্র ইতিহাস ও ভূগোল উভয় বিষয় পড়ছে? এটা হচ্ছে পরস্পর অবর্জনশীল ঘটনার একটা বিষয়। যেমন আমরা সেটের ক্ষেত্রে যদি আমরা বলি যে A ইউনিয়ন B ইজ ইকুয়াল টু n of A প্লাস n of B মাইনাস n of A ইন্টারসেকশন B। আমার হচ্ছে A ইউনিয়ন B মানে হচ্ছে এইটা অথবা ওইটা, মানে ভূগোল বা ইতিহাস নাই এরকম। তো এটার সংখ্যা কত? 32 জন, কারণ প্রত্যেকে হচ্ছে ভূগোল অথবা ইতিহাস নিচ্ছে। তো তার ভিতরে শুধু ভূগোল নিচ্ছে হচ্ছে, মানে ভূগোল নিচ্ছে হচ্ছে 22 জন, ইতিহাস নিচ্ছে হচ্ছে 15 জন। তাহলে আমার বের করতে হবে হচ্ছে ভূগোল এবং ইতিহাস দুইটাই নিচ্ছে এমন আছে কতজন। তো এটাকে তাহলে আমি এক পাশে নিয়ে আসি, 37, অ্যান্সার হচ্ছে 5। কারণ কতজন ছাত্র ইতিহাস ও ভূগোল উভয় বিষয় পড়ছে? অ্যান্সার হচ্ছে খ, 5। তো এইভাবে এটা হচ্ছে অবর্জনশীল ঘটনা, মানে দুইটাই ঘটতে পারে একসাথে। তো এরপরে দেখেন 9 নম্বরটা, এটা আসলে চিন্তা করেন দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা কত? এগুলো কিন্তু পরস্পর হচ্ছে কি করে, মানে স্বাধীন ঘটনা, অবর্জনশীল। তো দুইটা ঘটনা ধরেন যে প্রথম ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ A, আর দ্বিতীয় ঘটনার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ B। তো বলছে যে প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল, মানে কি আমি দুইটাই চাচ্ছি যে এটাও হবে ওইটাও হবে। সো এইরকম ক্ষেত্রে দুইটা হওয়ার সম্ভাবনা, মানে দুইটা একই সাথে হবে এরকম সমান হচ্ছে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। একই সাথে ঘটার সম্ভাবনা হচ্ছে সমান প্রবাবিলিটি অফ A ইন্টু প্রবাবিলিটি অফ B। তো এখন দেখেন দুইটা মুদ্রায়, প্রথম মুদ্রায় হেড অথবা টেল, মানে প্রথম মুদ্রায় দেখেন দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে হেড পড়বে আর একটা হচ্ছে টেল পড়বে। দ্বিতীয় মুদ্রায় হচ্ছে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে হেড পড়বে আর একটা হচ্ছে টেল পড়বে। তো প্রথম মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা কত? হেড পড়ার মতো ঘটনা আছে একটা, আর মোট ঘটনা আছে 2টা। তো আমার হচ্ছে প্রথম মুদ্রার ক্ষেত্রে হচ্ছে হেড পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ, আবার দ্বিতীয় মুদ্রায় টেল পড়ার সম্ভাবনা কত? টেল হইতে পারে একটা আর মোট ঘটনা হচ্ছে 2টা, তার মানে এইখানেও আমার সম্ভাবনাটা হচ্ছে হাফ। তাহলে আমি যদি বলি যে হেড এবং টেল দুটো একসাথে, তার মানে হাফ ইন্টু হাফ সমান এটা হবে হচ্ছে 1/4। সো অ্যান্সারটা আসবে হচ্ছে আমার এখানে 1/4, যেটা হচ্ছে এখানে আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো এইভাবে করে হচ্ছে আমার দুইটা ঘটনা যদি পরস্পর স্বাধীন ঘটনা হয়, তাহলে তাদের একই সাথে ঘটার হচ্ছে যে এইটা সূত্রটা, সেটা P of A intersection B is equal to probability of A into probability of B, এভাবেই হবে। এরপরে দেখেন 10 নম্বরটা একই রকম। একটি নিরপেক্ষ ছক্কা এবং একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কার 5 এবং মুদ্রার হেড পড়ার সম্ভাবনা কত? তো মুদ্রার ক্ষেত্রে তো হেড মানে হচ্ছে যে হেড এবং টেল আমরা দেখলামই,
তাহলে মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ। ছক্কার 5, এখন দেখেন ছক্কায় আসলে নিরপেক্ষ ছক্কা মানে কি, এখানে 1 2 3 4 5 6 6 রকমের ঘটনা ঘটতে পারে। তো বলছে ছক্কার 5, ছক্কার 5 মানে কি, ছক্কার 5 মানে তার অনুকূল ঘটনা হচ্ছে একটা, মোট ঘটনা আছে হচ্ছে 6টা। তার মানে আমার হচ্ছে ছক্কার 5 probability of 5 ইন্টু হচ্ছে মুদ্রার এইচ মানে probability of head। তা probability of 5 হচ্ছে কত, 1/6 ইন্টু হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 1/2। তো দুইটা মিলে আসে হচ্ছে 1/12। এটা হচ্ছে আমাদের দুইটা একসাথে পড়ার যদি আমি হচ্ছে চিন্তা করি, দুটো স্বাধীন ঘটনা। তো অ্যান্সারটা হচ্ছে 1/12। এইভাবে করে হচ্ছে আমাদের দুটা স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি। এরপর দেখেন একটি থলিতে 12টি নীল বল, 14টি সাদা বল এবং 22টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হবার সম্ভাবনা কত? চিন্তা করেন যে 12টা আছে হচ্ছে নীল বল, মোট বল আছে কত, 14 প্লাস 22 প্লাস 12 সমান আসে হচ্ছে 48। তো নীল বল অন্য বল 48 মাইনাস 12 মানে হচ্ছে 36। এটা হচ্ছে সাদা বল আর কালো বল যোগ করলেও হয়। তো তাহলে একটা বল তুললে সেটা নীল না হওয়ার সম্ভাবনা কত, সেটা আমরা দুইভাবে করতে পারি। আমি হচ্ছে কি করব, নীল বল আছে হচ্ছে 12টা, মোট বল 48, তার মানে হচ্ছে নীল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। তাহলে 1/4 হলে মোট সম্ভাবনা থেকে 1/4 বিয়োগ করলে আসে হচ্ছে 3/4। এটা হচ্ছে নীল না হওয়ার সম্ভাবনা। আর আরেকটা হচ্ছে অন্য বল হওয়ার সম্ভাবনা কত, অন্য বল হওয়ার সম্ভাবনা হচ্ছে 36/48, এটা মানেও আসে হচ্ছে 3/4। তো দৈবভাবে একটা বল তুলে সেটা নীল না হওয়ার সম্ভাবনা কত, এটা হচ্ছে 3/4 নীল না হওয়ার সম্ভাবনা। তো এটা যেভাবে করেন এটা এই সংখ্যাটাই আসবে। এরপরে দেখেন 38তম বিসিএসে এই সংখ্যাটা, এই কোশ্চেনটা আসে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? মৌলিক অথবা 5-এর গুণিতক। এখন দেখেন 30 থেকে 40, 30 31 32 33 34 35 36 37 38 40, 11টা সংখ্যা, মোট 11টা সংখ্যা, 11টা সংখ্যা মোট। এখন এখানে 5-এর গুণিতক আছে কি কি আছে দেখেন, 5-এর গুণিতক আছে হচ্ছে 30 35 40, 5-এর গুণিতক আছে হচ্ছে 3টা। আবার মৌলিক সংখ্যা কি কি আছে, 31 আছে আর 37 আছে, এই দুইটা হচ্ছে মৌলিক। এটা হচ্ছে দুইটা ঘটনা। তো তাহলে আমি যদি বলি সেখানে মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, তার মানে এটা হচ্ছে মোট অনুকূলের ঘটনা হচ্ছে কত, 5টা ঘটনা ডিভাইডেড বাই 11, তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে 5/11। এটা হচ্ছে মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, কারণ এটা আমার মোট ঘটনা আছে হচ্ছে 11টা আর অনুকূলের ঘটনা হচ্ছে 3 এবং 2 সমান 5/11। তো এই হচ্ছে আমার হচ্ছে হওয়ার সম্ভাবনা 5/11। এরপর দেখেন একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আমরা একটু আগে এরকম অঙ্ক দেখলাম, যেমন সাদা বল আছে হচ্ছে 8টা, তো মোট বল আছে কত, দেখেন মোট আছে হচ্ছে 6টা বল প্লাস 8টা বল প্লাস 10টা বল, মানে হচ্ছে 24টা বল মোট। তো সাদা বল আছে হচ্ছে 8টা, তো সাদা বল বাদে বল আছে কয়টা, সাদা বল বাদে বল আছে হচ্ছে 16টা, 10 আর হচ্ছে 6 মানে হচ্ছে 16টা। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা সমান হচ্ছে 16 ডিভাইডেড বাই 24 মানে হচ্ছে 2/3। এটা হচ্ছে দৈবভাবে একটা বল তুলে সেটা সাদা না হওয়ার সম্ভাবনা। অ্যান্সারটা কত, 2/3। অ্যান্সারটা হচ্ছে ক। এরকম ভাবে হচ্ছে দেখবেন যে প্রবাবিলিটির ম্যাথগুলা কিন্তু খুব সহজ যদি আপনি এই অঙ্কগুলা ধরতে পারেন।
এই অঙ্কগুলো আসলে আপনার খুব ডিটেলস ক্যালকুলেশন করার কিছু নেই, জাস্ট আপনার হচ্ছে আপনার লজিকটা ধরতে হবে। লজিকটা ধরতে পারলে আপনি অঙ্কটা খুব সহজেই করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহের বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তো একটা সপ্তাহে দিন থাকে হচ্ছে মোট 7 দিন। তো 7 দিনের ভিতরে 5 দিন বৃষ্টি হয়েছে। 7 দিনের ভিতর 5 দিন বৃষ্টি হলে বৃষ্টি হয় না হচ্ছে 2 দিন। তো মোট দিন 7, বৃষ্টি 5 দিন, বৃষ্টি না 7 - 5 মানে হচ্ছে 2 দিন। তো বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা মানে কত? বৃষ্টি না হওয়ার মতো ঘটনা আছে হচ্ছে 2টা, আর মোট ঘটনা আছে হচ্ছে কয়টা? 7টা। তার মানে হচ্ছে প্রবাবিলিটিটা হচ্ছে 2/7 যে ওই সপ্তাহের বুধবারে বৃষ্টি হয় নাই। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 2/7। এরপরে দেখেন একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 4 আসার সম্ভাবনা কত? এই যে আমরা আগে যেটা করলাম যে 1 2 3 4 5 6 মোট ঘটনা আছে 6টা, 4 আসার মতো ঘটনা আছে কয়টা? একটা। তার মানে অ্যান্সার হবে হচ্ছে কত? 1/6। তো আমাদের এটা হচ্ছে অ্যান্সার। এরপর চিন্তা করেন একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, বিজোড় সংখ্যা আসার সম্ভাব্যতা কত? আমরা একটু আগে বলছিলাম যে বিজোড় সংখ্যা আসার মতো ঘটনা আছে হচ্ছে 3টা। কি কি? 1 3 5 3টা আসতে পারে হচ্ছে বিজোড় সংখ্যা আসার মতো ঘটনা, আর মোট ঘটনা হচ্ছে কয়টা? 6টা। তাহলে প্রবাবিলিটি যে বিজোড় সংখ্যা আসবে সেটা হচ্ছে সমান 3/6 ইজ ইকুয়াল টু হাফ। অ্যান্সার হচ্ছে খ, যে বিজয় সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে হাফ। এরপরে হচ্ছে একটি থলেতে একই ধরনের 6টি কালো, 5টি লাল, 8টি সাদা মার্বেল আছে। থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলে না লাল মার্বেল আসার সম্ভাবনা কত? তো একই ধরনের মানে 6টা, তার মানে মোট আছে কয়টা? 6 + 5 + 8 সব মিলে আছে হচ্ছে 19টা। তার ভিতরে লাল মার্বেল আছে কয়টা? 5টা। তো লাল মার্বেল আসার মতো ঘটনা আসছে 5টা, মোট ঘটনা আছে কত? 19টা। তার মানে অ্যান্সার হবে হচ্ছে লাল মার্বেল আসার সম্ভাবনা হচ্ছে কত? 5/19। অ্যান্সার হচ্ছে ক। এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক, জাস্ট আপনার এই অনুপাতগুলাই বের করতে হবে। দেখেন একটি থলিতে নীল বল 12টি, সাদা বল 16টি, কালো বল 20টি। থলে থেকে দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তো এখানে একই রকম জাস্ট আগেরটার মতো মোট বল আছে 12 + 16 + 20 হচ্ছে 48টা। তো এর ভিতরে বলটা নীল হওয়ার সম্ভাবনা কত? বলটা নীল হওয়ার মতো বল আছে 12টা, তার মানে হচ্ছে 12টা বল আছে নীল হওয়ার মতো, আর টোটাল বল আছে 48টা। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 1/4 মানে গ। সো বলটি নীল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। এরপর হচ্ছে উক্ত প্রশ্নে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আমরা একটু আগে দেখছিলাম সাদা না হওয়া বা ইসে ওরকমই। দেখুন সাদা বল আছে 36টা, অন্য বল আছে কত? 32টা, মানে 20 আর হচ্ছে 12। তার মানে সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 20 + 12 ভাগ 48 সমান 32/48। 16 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 2/3। তার মানে সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/3। এরপর এরপরে দেখেন একজন লোক ঢাকা থেকে যশোর হয়ে খুলনা যাবে। লোকটি ঢাকা হতে যশোরে প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। মানে কিসে যাওয়ার সম্ভাবনা? প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। যশোর হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 3/5। ঢাকা হতে যশোরে প্লেনে না যাওয়ার সম্ভাবনা কত? তাই এটা খুবই সিম্পল।
দেখেন প্লেনে যাওয়ার সম্ভাবনা বলছে 1/9, তাহলে প্লেনে না যাওয়ার সম্ভাবনা কত? তো প্লেনে যাওয়ার সম্ভাবনা তাহলে প্লেনে না যাওয়ার সম্ভাবনা সমান হচ্ছে 1 - 1/9। জাস্ট লসাগু করে দেখুন, আনসার আসবে হচ্ছে 8/9। আনসার আসবে হচ্ছে খ, যে প্লেনে না যাওয়ার সম্ভাবনা। এটাই আমরা কিন্তু একটু মানে লেজ লাগাইতে পারি যে সে যশোরে প্লেনে না যাওয়ার এবং যশোর হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত, তখন হচ্ছে এই 8/9 সাথে 3/5 গুণ হবে। যে সেটা একটু এক্সটেন্ড করলে যশোর প্লেনে না যাওয়া এবং যশোর হতে খুলনা বাসে যাওয়া সমান 8/9 ইন্টু যশোর হতে খুলনায় বাসে যাওয়া মানে হচ্ছে 3/5। তো সব মিলে আছে কাটাকাটি করলে দেখবেন আসে হচ্ছে 8/15। এটা হচ্ছে তখন মানে যদি এরকম আসে, তো এটা না আসলে পরে এটাই করতে হবে, কিন্তু যদি আসে তাহলে হচ্ছে এইটুকু আমাদের হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে তখন হচ্ছে আমাদের ই করতে হবে। সরি, আচ্ছা এরপরে দেখেন কোনো একটি লটারিতে 2000 টিকিট আছে। টিকিটের অঙ্ক চলে আসছে, যে প্রথম পুরস্কার আমরা দেখি 30 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 5 লক্ষ টাকা। তো এরকম বিভিন্ন আমরা লটারিতে দেখি। তো লটারিতে আসলে বুঝতে হবে আমাদের কতগুলো টিকিট আছে। যেমন এখানে বলছে কোনো একটা লটারিতে 2000 টিকিট বিক্রি হচ্ছে, যার প্রথম পুরস্কার একটি BMW গাড়ি। আপনি 10টি টিকিট ক্রয় করেছেন, আপনার BMW পাওয়ার সম্ভাবনা কত? আপনার ফেভারে ঘটনা আছে কয়টা? 10টা, কারণ আপনি টিকিট কিনছেন 10টা, কিন্তু মোট টিকিট আছে কয়টা? 2000টা। তার মানে 10/2000 মানে হচ্ছে এটা হবে হচ্ছে 1/200। অ্যান্সার হবে হচ্ছে খ, 1/200। এরপর উক্ত প্রশ্নের BMW না পাওয়ার সম্ভাবনা কত? তো পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/200, তার মানে না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 1/200। তার মানে সব মিলিয়ে দেখবেন যে 199/200। এটা হচ্ছে না পাওয়ার সম্ভাবনা, মানে অ্যান্সারটা হচ্ছে গ, 199/200। এরপরে 1 হতে 200 পর্যন্ত সংখ্যাগুলো দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলো, সংখ্যাটি ঘন হওয়ার সম্ভাবনা কত? তো 1 থেকে 200-র ভিতরে দেখেন ঘন সংখ্যা আছে কয়টা? মানে 1 কিউব করলে আসে হচ্ছে 1, মানে 1 টু দি পাওয়ার মানে 1 কিউব করলে আসে 1, 2 কিউব করলে আসে হচ্ছে 8, 3 কিউব করলে আসে হচ্ছে 27, 4 কিউব করলে আসে হচ্ছে 64, 5 কিউব করলে আসে হচ্ছে 125, 6 কিউব করলে আসে হচ্ছে 216। তার মানে 6 কিউব এটা হচ্ছে হবে না। তার মানে 1 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে ঘন হওয়ার মতো সংখ্যা আছে আসলে 3টা, 1, 8, 27, 64, 125। তো মোট সংখ্যা হচ্ছে 200টা, তার ভিতরে ঘন হওয়ার মতো সংখ্যা আছে হচ্ছে 5টা। তার মানে হচ্ছে ঘন হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/200 সমান হচ্ছে 1/40। অ্যান্সারটা হচ্ছে খ, 1/40। এরপর কোনো নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেল 65 জন প্রথম আলো পড়ে, 40 জন ভোরের কাগজ পড়ে, 45 জন জনকণ্ঠ পড়ে, 52 জন যুগান্তর পত্রিকা পড়ে। এদের মধ্য হতে একজনকে দৈবভাবে নির্বাচন করলে তিনি যুগান্তর পত্রিকা পড়েন, এর সম্ভাবনা কত? তো যুগান্তর পত্রিকা পড়ে হচ্ছে 52 জন। তো যুগান্তর পত্রিকা পড়ার মতো সম্ভাবনা আছে 52 জনের। আর মোট আছে কয়জন দেখেন, 65 জন প্রথম আলো পড়ে, 40 জন ভোরের কাগজ পড়ে, 45 জন জনকণ্ঠ পড়ে, আর 52 জন যুগান্তর পড়ে। তো তার মানে হচ্ছে 52 ডিভাইডেড বাই হচ্ছে
65, 45, 110, 150, 202 মানে হচ্ছে 52 ডিভাইড বাই 202 সমান আসে হচ্ছে 26 ডিভাইড বাই 101। তো একজন যুগান্তর করার হচ্ছে 26 ভাগ 101। আমার মনে হয় এখানে সংখ্যাটা দেয়া নাই, এখানে হচ্ছে 42 ভাগ 200, এটা হচ্ছে 52 ভাগ 202 হবে এরকম, বা এখানে হচ্ছে এটা হচ্ছে 26 ভাগ হচ্ছে 101, 26 ভাগ 101 হলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর দেখেন উপরোক্ত উদ্দীপক হতে দেখাও যে প্রথম আলো পত্রিকা পড়ে না কতজন। সো প্রথম আলো পত্রিকা পড়ে হচ্ছে 65 জন, আর টোটাল আছে হচ্ছে 202 জন। তার মানে টোটাল পাঠক আছে হচ্ছে 202 জন, যার ভিতরে 65 জন প্রথম আলো পড়ে। তাহলে প্রথম আলো পড়ে না, -202 65 মানে হচ্ছে 137 জন। তো মোট হচ্ছে 202 জন, তার ভিতরে 137 জন, তার মানে প্রথম আলো পড়ার না পড়ার হচ্ছে প্রথম আলো না পড়ার সম্ভাবনা 137 জন ভাগ হচ্ছে মোট 202 জন, তার মানে 137 ভাগ 202, অ্যান্সার হবে হচ্ছে ক, 137 ভাগ 202। এরপরে দেখেন উপরোক্ত উদ্দীপকে জনকণ্ঠ পত্রিকা পড়ার সম্ভাবনা কত। তো আগেরটায় আমি যদি দেখি জনকণ্ঠ হচ্ছে 45 জন ছিল জনকণ্ঠ পড়ে, তো জনকণ্ঠ পড়ার মতো লোক ছিল হচ্ছে 45 জন, আর মোট লোক ছিল হচ্ছে কয়জন, 202 জন, তাহলে 45 ডিভাইড বাই 202, এটা হচ্ছে অ্যান্সার। তা অ্যান্সারটা হচ্ছে 45 ডিভাইড বাই 202। 50 নম্বরটা দেখেন, একটা থলেতে 4টা লাল, 5টা সাদা, 6টা কালো বল আছে, দৈবভাবে একটা বল নেওয়া হলো, লাল হওয়ার সম্ভাবনা কত। তো লাল বল আছে কয়টা, 4টা, তো লাল হওয়ার মতো বল আছে 4টা, ডিভাইড বাই মোট বল আছে কত, 4 প্লাস 5টা সাদা প্লাস 6টা কালো, তার মানে 4 ভাগ 15। সো তার মানে লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 4 ডিভাইড বাই 15। আচ্ছা এখানে যদি দেখেন তো, আমি যদি বলতাম যে নীল হওয়ার সম্ভাবনা কত, তাহলে কত হইতো, নীল বলটা নীল হওয়ার সম্ভাবনা কত, যদি বলতাম বলটা নীল হওয়ার সম্ভাবনা তো বলটা নীল হওয়ার সম্ভাবনা বললে অ্যান্সার হয়তো হচ্ছে 0। কারণটা কি, এখানে কোনো নীল বল নাই, এখানে বল আছে 3টা, লাল সাদা কালো, এখানে বলটা নীল হওয়ার সম্ভাবনা বললে অ্যান্সার হয়তো 0। এরপর সাদা হওয়ার সম্ভাবনা কত, সাদা বল আছে হচ্ছে 5টা, মোট বল আছে 15টা, তার মানে হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 5 ডিভাইড বাই 15 সমান হচ্ছে 1 ডিভাইড বাই 3, অ্যান্সার হচ্ছে গ। আবার কালো হওয়ার সম্ভাবনা কত, কালো বল আছে 6টা, মোট বল হচ্ছে 15টা, তো কালো বল হচ্ছে 6 ডিভাইড বাই 15 সমান হচ্ছে 2 ডিভাইড বাই 5, অ্যান্সারটা হচ্ছে ঘ, 2 ডিভাইড বাই 5। এইভাবে হচ্ছে আমরা হচ্ছে কি করতে পারি, যে থলের বলগুলো আছে সেগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি। এরপর দেখেন, এক প্যাকেট তাস থেকে একটি তাস দৈবভাবে নেওয়া হলো, তাসটি হরতন বা চিরা হওয়ার সম্ভাবনা কত। তো এটা করার ক্ষেত্রে আমরা যেটা করব, যে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই, তো একটা ইসে চিন্তা করে দেখেন যে একটা কার্ডে মোট তাস থাকে হচ্ছে, মোট তাস এটার সংখ্যা হচ্ছে 52, 4টা সেট থাকে, একটা 4 ইস্কাপন, হরতন, রুইতন আর একটা, তো 4টা প্রত্যেকটা থাকে হচ্ছে কত, 13টা করে, 4 13 52। তো 13টার ভিতরে কি 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 থাকে দেখেন, আমার হচ্ছে 2 থেকে 10 এরকম 9টা কার্ড থাকে 13টার ভিতরে। এরপরে হচ্ছে একটা থাকে হচ্ছে টিক্কা বা এইস,
এইস থাকে একটা, কিং থাকে একটা, কুইন থাকে একটা, আর হচ্ছে জ্যাক থাকে একটা। তো তাহলে কয়টা হলো? 1 2 3 4 আর 9, 13টা। এইভাবে করে হচ্ছে ইস্কাপন, হরতন, রুইতন সবগুলোর জন্য হচ্ছে আমার কয়টা থাকে? 13টা করে থাকে। তো একটা প্যাকেট তাস থেকে তাস দুইভাবে নেওয়া হলো, হরতন বা চিরা হওয়ার সম্ভাবনা কত? তো হরতন হইতে পারে 13টা, চিরা হইতে পারে হচ্ছে 13টা। আর এক প্যাকেট তাসে মোট তাস থাকে কতগুলা? 52টা। এক প্যাকেট তাস থেকে যদি একটা তাস দৈবভাবে নেওয়া হয়, তাহলে হরতন বা চিরা হওয়ার মতো সম্ভাবনা হচ্ছে 13 + 13। আর মোট তাস, মোট হওয়ার ঘটনা কয়টা? 52টা। তার মানে হচ্ছে সমান 26/52 সমান হচ্ছে হাফ। এটা হচ্ছে তাসটা হরতন বা চিরা হওয়ার সম্ভাবনা। এরপর অ্যান্সারটা হচ্ছে হাফ, অ্যান্সারটা হচ্ছে ক। এরপর এক প্যাকেট তাস থেকে একটি তাস দৈবভাবে নেওয়া হলো, তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা মানে হচ্ছে এইস। তা আমরা দেখছিলাম যে 52টা তাস, এক প্যাকেট তাস মানে 52টা। তো এখানে 4টাই থাকে, ইস্কাপন, হরতন, রুইতন, চিরা, প্রত্যেকটাই হচ্ছে একটা করে টেক্কা থাকে। তো মোট টেক্কা হচ্ছে 4টা। আর মোট তাস 52টা, অতএব টেক্কা হওয়ার সম্ভাবনা 4/52 হচ্ছে 1/13। সো তারটি টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/13। এরপর দেখেন এক প্যাকেট তাস, একটি তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তো এই যে 4টা সেট থাকে, আমরা বললাম প্রত্যেকটা সেট 13টা করে কার্ড থাকে, 4টা সেটের ভেতর 2টা সেট থাকে হচ্ছে লাল আর 2টা সেট থাকে হচ্ছে কালো। এই যে 2টা সেট লাল, সেই লাল 2টা সেটে হচ্ছে কি থাকে? লাল টেক্কা থাকে হচ্ছে 2টা, 2 সেটে। আর মোট তাস থাকে হচ্ছে 52টা। তো লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে তার মানে কত? 2/52 সমান 1/26। অ্যান্সার হচ্ছে 1/26। এরপর এক প্যাকেট তাস থেকে একটি তাস দৈবভাবে নেওয়া হলো, তাসটি লাল টেক্কা বা কালো রঙের হওয়ার সম্ভাবনা কত? লাল টেক্কা বা কালো রঙের, কালো রঙের কি হইতে হবে সেটা কিন্তু বলে নাই, বলছে লাল টেক্কা বা কালো রঙ। এখন লাল টেক্কা হইতে পারে 2টা, কালো রঙের আছে হচ্ছে 2টা স্যুট, মানে 13টা 13টা 26টা। তো তার মানে কালো রঙের আছে হচ্ছে 13 + 13, 2টা মানে সেট মানে হচ্ছে 26টা। আর লাল টেক্কা আছে হচ্ছে 2টা, তার মানে লাল টেক্কা বা 13 কালো রঙের হওয়ার সম্ভাবনা এটা সমান আসে হচ্ছে 2 + 26/52 সমান 28/52। 28/52 মানে হচ্ছে কাটাকাটি করে আসে হচ্ছে 7/13। সো 7/13, এটা আসলে অ্যান্সারটা এখানে দেওয়া নেই, এটা হচ্ছে 4/13 আছে, আসলে এটা হবে হচ্ছে 7/13, 7/13 এইরকম ভাবে আসলো। এরপর দেখেন এক প্যাকেট তাস হতে একটি তাস দৈবভাবে নেওয়া হলো, তাস দুটি রানী হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, একটি না, এখানে আসলে হবে হচ্ছে 2টি তাস। সো 2টি তাস নেওয়া, দৈবভাবে নেওয়া হলো, তাস দুটি রানী হওয়ার সম্ভাবনা কত? তো আমরা দেখছিলাম যে 52টা তাসের ভিতরে মোট রানী আছে হচ্ছে 4টা। তো এখন এক প্যাকেট তাস থেকে যদি 2টা তাস নেওয়া হয়, তাহলে তাস দুইটা রানী হওয়ার সম্ভাবনা কত? দেখেন 52 কার্ডের থেকে যে কোনো 2টা কার্ড আমি র্যান্ডমলি চুজ করতে পারি, এটার সম্ভাবনা কত? যে 52টি কার্ড থেকে যে কোনো 2টি কার্ড তোলার উপায় বা বাছাইয়ের উপায়, এটা হচ্ছে
52C2, এটা হচ্ছে কম্বিনেশনের যে সূত্রটা। আর 4টি রানী থেকে যে কোনো 2টি কার্ড তোলার উপায়। 4টা রানী হচ্ছে মানে ওই 4টা সেটের 4টা রানী থেকে 4C2। অতএব তাস 2টি রানী হবার সম্ভাবনা সমান 4C2 ডিভাইড বাই 52C2। তো এটা হচ্ছে করলে দেখবেন 4C2, এটা করলে আসে হচ্ছে উপরে আসবে হচ্ছে 6 ডিভাইড বাই 52C2 মানে হচ্ছে 51 ইন্টু 25, এটা আসে হচ্ছে সম্ভবত 1275 না 51 ইন্টু 26, সরি 51 ইন্টু 26 যদি আমরা করি তার মানে হচ্ছে এটা আসবে হচ্ছে 1326। এটা হচ্ছে, তাও আমি একটু করে দেখি, তার মানে এটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি তাহলে এটাকে লেখা যাচ্ছে 3 ডিভাইড বাই হচ্ছে বা 6 দিয়ে হচ্ছে আমরা সরাসরি ভাগ করে দেবো, তাহলে এটা করলে আসে হচ্ছে 1 ডিভাইড বাই 221। সো এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে তাস 2টা রানী হওয়ার সম্ভাবনা আছে এত। এরপরে দেখেন 52 তাস 4টি টেক্কা আছে, নিরপেক্ষ যে একটি তাস টেনের টেক্কা না পাওয়ার সম্ভাবনা কত? অ্যান্সার খুব সিম্পল, 4টা টেক্কা আছে, তাহলে টেক্কা ছাড়া কার্ড হচ্ছে 52 - 4 সমান হচ্ছে 48। তো তাহলে নিরপেক্ষ একটা তাস টানলে অতএব টেক্কা ব্যতীত কার্ড ইকুয়াল টু 48 ভাগ 52 মানে হচ্ছে 12 ডিভাইড বাই 13। যে কোনো একটি তাস টেনের টেক্কা না পাওয়ার সম্ভাবনা হচ্ছে এটা। 52খানা তাসের প্যাকেট হতে দৈভাবে 4খানা তাস নির্বাচন করা হলো, সেক্ষেত্রে কমপক্ষে একটি রাজা পাওয়ার সম্ভাবনা কত? তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে দুইভাবে করতে পারি, যে রাজা ছাড়া হচ্ছে আমরা অন্য কোনো কিছু একটা পাওয়ার কত, আর রাজা সহ পাওয়ার সম্ভাবনাটা কত। তো এটা হচ্ছে কিভাবে হইতে পারে, দেখেন 4টা তাস যে আপনি নিলেন, 4টা তাসের ভিতরে মানে এটা হচ্ছে কন্ডিশনাল, কমপক্ষে একটি। কমপক্ষে একটি মানে কি? কমপক্ষে একটি মানে হচ্ছে একটা রাজা 3টা অন্য, এরকম হইতে পারে। 2টা রাজা 2টা অন্য, 3টা রাজা 1টা অন্য, 4টা রাজা 0 অন্য, এরকম হইতে পারে। তো 4টা রাজা আছে হচ্ছে, মোট রাজা আছে হচ্ছে 4টা, রাজা 4টা, অন্য কার্ড 48টা। তো 4টা রাজার ভিতর থেকে একটা রাজা পাওয়া যায় হচ্ছে 4C1 উপায়ে বাছাই করা যায়, আর 3টা অন্য করা যায় 48টার ভিতর থেকে 48C3 উপায়ে, আর 52টা কার্ডের থেকে দৈভাবে আমি 4টা কার্ড নিতে পারি হচ্ছে 52C4 উপায়। এটা হচ্ছে 1 নাম্বারটা। আবার 2 নম্বর উপায়ে যদি চিন্তা করেন, আপনি হচ্ছে 2টা রাজা নেবেন হচ্ছে 4টার থেকে হচ্ছে 4C2 উপায়ে, এবং 48টার ভিতর থেকে হচ্ছে 2টা নেবেন হচ্ছে 48C উপায়ে, আর 52টার ভিতর থেকে হচ্ছে মোট নেওয়া হচ্ছে 52C4 উপায়ে। 3 নাম্বারটা যদি চিন্তা করেন তাহলে হচ্ছে 4C3 ইন্টু হচ্ছে 48C1 ডিভাইড বাই 52
C4 উপায়। আর 4 নাম্বারটা যদি চিন্তা করেন, 4 নাম্বার উপায় হচ্ছে কি যে 4C4 ডিভাইড বাই 52C4। এই চারটা যোগ করলে হচ্ছে মোটামুটি আমাদের সম্ভাবনাটা পাওয়া যেতে পারে। এবং আপনাদের হচ্ছে বাসায় হচ্ছে এই চারটা যোগ করে দেখবেন যে আসলে কত আসতেছে। এইটুকু হচ্ছে আপনারা, বাকিটা হচ্ছে নিজেরা কমপ্লিট করবে। এরপর দেখেন বাউন্ডারি তাসের একটি পাশে 4টি তাস নির্বাচনে কতগুলি নির্বাচনে কমপক্ষে 2টি টেক্কা থাকবে। তো কমপক্ষে 2টি টেক্কা থাকবে মানে কি, টেক্কা 2টার উপরেও থাকতে পারে, 3টা 4টাও থাকতে পারে, কিন্তু 1টা বা 0টা থাকবে না। আগেরটার মতোই এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এত বড় অঙ্ক এমসিকিউতে সাধারণত আসে না, তবে আমরা এটা হচ্ছে রিটার্নের জন্য আপনাদেরকে একটু বলে রাখতেছি। তো বাউন্ডারি তাসের একটি প্যাকেট থেকে 4টি তাস নির্বাচন করলে কতগুলো নির্বাচন কমপক্ষে 2, একই কোশ্চেন, এটা আসলে জাস্ট রিপিট হয়ে গেছে। এরপর হচ্ছে বায়েস থিওরেমে যাব। আমরা এর পরের টপিকে যাওয়ার একটা বিশেষ অঙ্ক করব। এই রকমের অঙ্ক আপনাদের আসতে পারে, যেমন একটি পাত্রে 10টি সাদা এবং 15টি লাল বল আছে। যেমন খুশি টানলে প্রতিবার 2টি একই রঙের বল হবার সম্ভাব্যতা কত। এরকম কোশ্চেন না, এটা আসলে বেশ করে রিটেনের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের অঙ্ক এসে থাকে। তো ধরেন যে এই রকমের যদি করে যে একটা বাক্সে 10টা সাদা আর 15টা লাল বল আছে, তো টানলে প্রতিবার 2টি একই রঙের হওয়ার সম্ভাবনা কত। এটা হচ্ছে কি করতেছে, আপনি কিন্তু 2টা টানছেন নাকি, একটার পর একটা টানতেছেন। তো যেমন ধরেন যে সাদা হওয়ার সম্ভাবনা যদি আমি চিন্তা করি, সমান কি হবে, আপনি টোটাল বল আছে কয়টা, 10 প্লাস মানে মোট বল 10 প্লাস 15 সমান হচ্ছে 25টা। তো সাদা হওয়ার সম্ভাবনা কি, প্রথমে আপনি টান দিলেন, মোট বল ছিল 25টা, তারপরে সাদা বল ছিল হচ্ছে 10টা, তাহলে প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 10/25। এর সাথে আবার আপনি দ্বিতীয়টা যখন নেবেন, দ্বিতীয়টা নেওয়ার সময় আপনার টোটাল বল আছে হচ্ছে এখন 24টা, কারণ প্রথম বল সাদা বলটা আপনি নিয়ে নিয়েছেন। 24টার ভিতরে সাদা বল আছে হচ্ছে 9টা, কারণ আপনি প্রথম বলটা তো সাদা নিয়ে নিয়েছেন, আর থলেতে বা পাত্রে আর বল আছে 24টার ভিতরে 9টা আছে হচ্ছে সাদা বল। তার মানে সাদা বল হওয়ার সম্ভাবনা হয় হচ্ছে 90 ভাগ হচ্ছে 600, মানে হচ্ছে এখানে হচ্ছে আমি যদি করি সমান হচ্ছে 9/60, মানে হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে 3/20। একইভাবে আমি যদি লাল হবার সম্ভাব্যতা দেখি, লাল বল প্রথমে ছিল হচ্ছে 15টা, মোট বল ছিল 25টা, টানার পরে দ্বিতীয়তে লাল বল আছে 14টা, মোট বল আছে 24টা। সো কাটাকাটি করলে কি কি থাকে, সমান হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে 5 আর হচ্ছে এখানে 3, কাটাকাটি করে 8 সমান হচ্ছে 14/40, মানে হচ্ছে 7/20। অতএব বল দুটি একই রঙের হবার
সম্ভাব্যতা সমান 3/20 7/20 সমান হচ্ছে 3 প্লাস 7/20 কাটাকাটি করে থাকে হচ্ছে হাফ। সো অ্যান্সারটা হবে হচ্ছে হাফ। এটা একটু খেয়াল রাখবেন, এইরকম অঙ্ক কিন্তু আসার চান্স কম, কিন্তু এটা আসতে পারে। আর এটা যদি আপনি শর্টকাটে করতে যান, শর্টকাটে করার সিস্টেমটা কি, সাদা হওয়ার সম্ভাবনা কত, সাদা বল আছে হচ্ছে মোট 10টা, তার থেকে যে কোনো 2টা নিতে পারেন। আর লাল বল আছে মোট 15টা, তার থেকে যে কোনো 2টা নিতে পারেন। আর ডিভাইড বাই মোট বল আছে 25টা, তার থেকে যে কোনো 2টা নিতে পারেন। সো এই দুইটার যোগফল ডিভাইড বাই 25C2, এটা করলে পরেও দেখবেন অ্যান্সারটা আসছে হচ্ছে হাফ। এটা হচ্ছে শর্টকাটে করার যে টেকনিকটা। সো বেইস থিওরেমটা হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে আপনারা যখন কন্ডিশন নিয়ে কাজ করেন। যেমন বেইস থিওরেমটা আমি এইভাবে চিন্তা করতে পারি, ধরেন আজকে আপনি ঢাকায় থাকার সম্ভাবনা আপনার 50%, চট্টগ্রামে থাকার সম্ভাবনা আপনার 20%, কুমিল্লায় থাকার সম্ভাবনা আপনার 30%। আবার ঢাকায় থাকলে আপনি আজকে বাইরে খাওয়া দাওয়া করবেন তার সম্ভাবনা 10%, চট্টগ্রামে থাকলে 5%, কুমিল্লায় থাকলে হয়তো 15%। এখন আমি বলে দিলাম যে ভাই আপনি আজকে রাত্রেবেলা বাইরে খাওয়া দাওয়া করছেন, কন্ডিশনটা হচ্ছে আপনি বাইরে খাওয়া দাওয়া করলেন, এই বাইরে খাওয়া দাওয়া আপনি ঢাকায় বাইরে খাওয়া দাওয়া করছেন, এটা সম্ভাবনাটা কত। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার বাইস থিওরেমটা হচ্ছে আপনাকে অনেকগুলা বর্জনশীল ঘটনা, সেখানে আপনার বলে দেয় যে অন্য একটা ঘটনা এটা ঘটছে, এই ঘটনাটা ওই প্রথম ঘটনাগুলার বা প্রথম ইভেন্টের কোন ইভেন্টটা হয়েছে, এটা সম্ভাবনাটা আপনি বের করবেন। এটা হচ্ছে বাইস থিওরেমই করে, বা বেইস থিওরেম যেটাকে আমরা বলি, যে কোনো দৈব পরীক্ষণের নমুনা ক্ষেত্রে পরস্পর বর্জনশীল ঘটনাগুলোর প্রত্যেকটির ক্ষেত্রে অন্য একটি ঘটনা সংঘটিত হয়। তাহলে উক্ত ঘটনাটি ঘটেছে এই শর্তে পরস্পর বর্জনশীল ঘটনাগুলোর যে কোনো একটি ঘটার সম্ভাবনা টমাস বেইস যে উপপাদ্যের সাহায্যে প্রশ্ন, তাকে নাম অনুসারে এটাকে বলা হয় বেইজের উপপাদ্য। যেমন ধরেন যে A1 A2 করে মানে n সংখ্যক বর্জনশীল ঘটনা, বি হচ্ছে অপর একটা ঘটনা যা এই ঘটনাগুলোর উপরে হচ্ছে যে কোনো একটা ঘটার শর্তে সংঘটিত হয়। তাহলে বি ঘটনাটি ঘটেছে এই শর্তে কোনো একটা ঘটনা A1 এর সম্ভাবনা, যেমন আমরা বললাম যে আপনি বাইরে খাওয়া দাওয়া করেছেন, এই শর্তে আপনি ঢাকায় ছিলেন, তার সম্ভাবনা কত। তো সেটা হচ্ছে পি দ্যাট আপনি ঢাকায় ছিলেন এই শর্তে আপনি বাইরে খাওয়া দাওয়া করছেন, সমান হচ্ছে পি আপনি ঢাকায় ছিলেন তার সম্ভাবনা, এবং হচ্ছে আপনি ঢাকায় থাকলে বাইরে খাওয়ার সম্ভাবনা, ডিভাইড বাই হচ্ছে টোটাল যে সম্ভাবনা আছে, আপনি চট্টগ্রাম কুমিল্লায় থাকলে কুমিল্লায় বাইরে খাওয়ার সম্ভাবনা, চট্টগ্রামে বাইরে খাওয়ার সম্ভাবনা প্লাস ঢাকায় বাইরে খাওয়ার সম্ভাবনা। এটাই হচ্ছে আপনার সংক্ষেপ হচ্ছে এভাবে করে লেখা হয়। সো এটাই হচ্ছে বেইজের উপপাদ্য। সো এটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি দেখেন, এই একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট এই একটা উদাহরণটা আপনি ভালো মতো করবেন। একটি কারখানায় B1 B2 B3 তিনটা মেশিনে হচ্ছে যথাক্রমে 45%, 30%, 20% বাল্ব উৎপন্ন করে। তার মানে আমি যদি বলি কারখানায় টোটাল প্রোডাকশন, তো প্রোডাকশনের ভিতরে P অফ B1 এটা হচ্ছে 45%, মানে হচ্ছে 0.45। P অফ B2 এখানে প্রোডাকশন হয়েছে 0.3, আর P অফ B3 এটা হয়েছে 0.25%, মানে 25%। এই তিনটা হয়। তো উক্ত কারখানা হতে একটি বাল্ব দৈর্ঘ্য, মানে এর ভিতরে আবার কি করে ডিফেক্টিভ। তো দেখেন যে প্রথম বাল্ব মানে ডিফেক্ট যেটা হয়, ডিফেক্টটা প্রথম তাদের মধ্যে উৎপাদিত বাল্বের মধ্যে এত পার্সেন্টের ত্রুটিপূর্ণ। তার মানে পি অফ ডি ডিফেক্ট যেটা প্রথম বাল্বে হয় সেটা হয় হচ্ছে 5%, মানে হচ্ছে 0.05। তা পি অফ ডিফেক্ট সেটা হয়েছে সেকেন্ড বাল্বে, এটা হয়েছে কত 2%, 0.02। আর পি অফ ডিফেক্ট এটা হয়েছে 3 নাম্বার বাল্বে, এটা সমান হচ্ছে 0.01। তো বললো উক্ত কারখানায় একটি বাল্ব দৈর্ঘ্য চয়ন করে দেখা গেল যে তা ত্রুটিপূর্ণ, সেটা ডিফেক্টিভ। এবারটা B3 বা মেশিন দ্বারা উৎপন্ন হওয়ার সম্ভাবনা কত। তো আমার প্রবাবিলিটি দ্যাট একটা বাল্বটা B3 এর এবং এটা কি ডিফেক্টিভ, এটা আমি কিভাবে বের করব। এটা বের করব এভাবে, প্রবাবিলিটি অফ B3 মানে বাল্বটা, প্রথম কথা হচ্ছে বাল্বটা মানে এটা হচ্ছে যে আমি একটা বলছি যে বাল্বটা ত্রুটিপূর্ণ এবং সেটা 3 নম্বর মেশিনে হয়েছে, সেটা কিরকম। তা আমার প্রথমে বের করতে হবে সেই সম্ভাবনা
যে ভাই বাল্বটা 3 নম্বর মেশিনে উৎপন্ন হয়েছে কিনা সেটা আগে আমার দেখতে হবে। তো বাল্বটা 3 নম্বর মেশিনে উৎপন্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ B3। আবার 3 নম্বর মেশিনে উৎপন্ন সব বাল্ব তো ত্রুটিপূর্ণ হয় না, সো 3 নম্বর মেশিনে উৎপন্ন হওয়া সব কয়টা বাল্বের ভিতরে ত্রুটিপূর্ণ হয় তার সম্ভাবনা কত, এটা হচ্ছে গুণ হবে, ডিভাইডেড বাই কি হবে, বাল্বটা 1 নম্বর মেশিনে উৎপন্ন হওয়ার সম্ভাবনা, এবং 1 নম্বরে উৎপন্ন হয় সবগুলো তো আবার ডিফেক্টিভ না, সো তার ভিতরে ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা, প্লাস বাল্বটা 2 নম্বর মেশিনে উৎপন্ন হওয়ার সম্ভাবনা, এবং 2 নম্বর মেশিনে উৎপন্ন হলে পরে সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, প্লাস বাল্বটা 3 নম্বর মেশিনে উৎপন্ন এবং 3 নম্বর মেশিনে ডিফেক্টিভ তার সম্ভাবনা, এই তিনটা হচ্ছে যোগফল, সমান কি আসবে দেখেন, এটা আসবে হচ্ছে 0.25 ইন্টু 0.01 ডিভাইড বাই 0.45 ইন্টু 0.05 প্লাস 0.3 ইন্টু 0.02 প্লাস 0.25 ইন্টু 0.01, সো সব মিলে আসে হচ্ছে 0.0025 ডিভাইড বাই 0.031 সমান সব মিলে রেশিওগুলো আসবে 0.0806। সো বাল্বটা হচ্ছে ত্রুটিপূর্ণ বাল্বটা B3 মেশিনে উৎপন্ন হওয়ার সম্ভাবনা কত, 0.806। আপনি যদি বলেন যে বাল্বটা হচ্ছে প্রথম মেশিনে উৎপন্ন হওয়ার সম্ভাবনা কত, তাহলে জাস্ট হচ্ছে P অফ B1 P অফ D B1 এটা হচ্ছে উপরে চলে যেত, দ্বিতীয়টা হলে পরে এইটুকু দ্বিতীয় চলে যেত, নিচের সবগুলো একই থাকতো। সো এইভাবে করে হচ্ছে এইটার হচ্ছে ডিটেলস যে ক্যালকুলেশনটা আমি হচ্ছে এখানে দিয়েছি, এটা আপনাদের হচ্ছে বোর্ডের বইয়ের একটা অঙ্ক, আপনারা অঙ্কটা একটু ভালো মতো করবেন, তাহলে হচ্ছে আপনার হচ্ছে দেখবেন যে বেশ ভালো একটা হবে, কারণ পরীক্ষায় সাধারণত এত বড় অঙ্ক হচ্ছে রিটেন এটা আসার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু আমরা বলতে পারি না এই বিষয়টা, হইতে পারে যে এরকম একটা অঙ্ক আপনাকে দিয়ে দিল, তখন আপনি আসলে এটা কি করবেন। সো এই বিষয়টাই মাথায় রেখে এই প্র্যাকটিসটা করবেন, প্লাস আজকে আপনাদেরকে যে ম্যাথগুলো করানো হয়েছে, আপনারা যে কোনো চাকরির প্রিলি পরীক্ষার জন্য এই ম্যাথগুলো যদি খুব ভালোভাবে দেখে যান, আপনাদের এটাই হচ্ছে যথেষ্ট। আমরা আশা করব যে আপনারা এই প্রবলেমগুলো ভালো মতো দেখবেন, আপনারা এগুলো শিখবেন। সো সবাইকে ধন্যবাদ। আর আমি লাস্ট একটা কথাই বলবো যে আপনারা প্রবলেমগুলোকে ভালোবাসার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে প্রবলেমগুলো খুব একটা প্রবলেম মনে হবে না, এই প্রবলেম সলভ করাটাকে আপনাদের প্রবলেমগুলো সলভ করতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ সবাই।